ধরো অনেক সময় দেখা যায় একটা বিয়েতে হাজব্যান্ড ওয়াইফ হয়তো অনেক দিন ধরেই একসঙ্গে রয়েছেন, অনেক বছর একসঙ্গে রয়েছেন, তাদের ছেলে মেয়েও হয়তো রয়েছে, তারপরে বহু বছর বাদে গিয়ে তারা আলাদা হয়ে যাচ্ছেন। এটা কেন? এটাও কি এটারও কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা রয়েছে কি? হ্যাঁ, দশা চেঞ্জ হয়। ধরুন শনির দশা চলছে আপনার ১৯ বছর ধরে শনির দশা চলে। তো প্রেমটা শুরু হলো শনির দশা শুরুর সাথে সাথে, শনি ওই মানুষটিকে আপনার জীবনে আনছেন। ১৯ বছরের মধ্যে বিয়ে, বাচ্চা, হ্যাপিনেস, জয়েন্ট অ্যাকাউন্ট সবই ক্রিয়েট হয়ে গেছে। এবার এলো বুধের দশা। বুধ একটা এক্সট্রা ম্যারিটালের জায়গা তৈরি করে দিচ্ছে। তখন তো প্রবলেমটা নতুন মহাদশায় হবে। তো এইভাবে আমরা দেখতে পাই। এগুলো কি একদম প্রথমেই দেখা যায় কি হতে চলেছে? হ্যাঁ, আমরা বলে দিই যে এই দশাটা এলে আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসা কমিয়ে দেবে 100%। এভাবে বলো? হ্যাঁ, এভাবে আমি মানে আমাকে লোকে রীতিমতো ভয় পায় আমার কনসালটেশনে আসার আগে। মানে বলে যে, "স্যার একটু মানে অতটাও সত্যি বলার দরকার নেই।" আমি একদম ডিরেক্ট বলে দিই। অনেক সময় আমি একটা ভুল করেছি এবং ডিরেক্টলি বলে দিই যে, "আপনার হাসব্যান্ডটা তো অন্য লোকের সাথে থাকবে।" পাশে হাসব্যান্ড বসে আছে, আমি জানতাম না। কারণ উনি ভিডিও অফ করে বসে আছেন। এবং দে ডিড নট ডিসএগ্রি। পরবর্তীকালে আমাকে জানালেন যে, "হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন।" বা এরকমও অনেক সময় হয়েছে যে, "না, ওনার তো এক্সট্রা ম্যারিটাল আছে, কী বলছেন? এই ছেলেটার এক্সট্রা ম্যারিটাল নেই।" তো সেই মেয়েটি আমাকে বলেনি আগে থেকে যে এটি তার বয়ফ্রেন্ড। আমি বলছি, "ধুর, এসব চাট আবার কেউ আনে নাকি? এ তো এক্সট্রা ম্যারিটালের চাট।" তো বলছে, দিয়ে ২ মাস পরে আমাকে বলছে, "স্যার আপনি তো ঠিকই বলেছিলেন, আমি রিসেন্টলি জানতে পেরেছি।" একজন আমার কাছে এসেছেন বার্থ টাইম রেকটিফাই করাতে। ওনার ১৯৮১ সালে জন্ম। তো সেই মহিলা একজন এন্টারপ্রেনিউর। আমি বললাম যে, "বার্থ টাইম রেকটিফাই করছে?" আমি রেকটিফাই করলাম, দেখলাম ৫ মিনিট এগোলে এই জায়গাটা আছে। বললাম, "দেখুন আপনার নবাংশে সূর্য সপ্তমে, আপনার হাজব্যান্ড আপনার থেকে কি কোনো অ্যাফেয়ারকে লুকিয়েছিল?" বলছে, "হ্যাঁ, আমি সেটা আগের বছর জানতে পেরেছি।" তো এরকম ২০ বছর পর উনি জানতে পারছেন বিয়ের। তো এরকম ট্র্যাজিক ইভেন্ট আমাদের জীবনে ঘটে থাকে। সেটা আমরা ওই জন্য আমি তো আগে থেকেই বলে দিই যে এইটা হবে, এবং অনেকে ডিনাই করে যে, "না স্যার আপনি এটা কী করে বলতে পারেন? আমার ২৪ বছর বয়স, আমি এখন অবধি কিছু করি না।" বললাম, জীবনটা অনেক লম্বা। 30s আছে, 40s আছে। সবথেকে বেশি চিটিং 40s এ হয়। 30s এর থেকে বেশি। ধরো কিছু মানুষের সম্পর্ক খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে, হুম। কিন্তু একটা টাইমের পর দেখা গেল যে তারা দুজনেই চাইছেন সম্পর্কের সমস্যাগুলো দূর করতে, কিন্তু কিছুতেই দূর হচ্ছে না। ডিফারেন্স বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে একটা সময় তারা আলাদা হয়ে গেলেন। এটার সঙ্গেও কি কোনো মিল রয়েছে তুমি যেটা বলছো সেটার? মিল অবশ্যই আছে, তার সাথে আমাদের গোচরও দেখতে হবে। আমাদের এই যে হেভি মেন্টাল কার্মা, এটা ৭.৫ই আনে, এটা রাহু কেতুর গোচর আনে। কেতু যখন সপ্তম স্থান দিয়ে গোচর করবে, শনি যখন সপ্তম স্থান দিয়ে গোচর করবে, সেই জায়গার টক্সিক ব্যাপারগুলো আমাদের কাছে এক্সপোজ করে দেবে। তো তখন আমরা চাইবো যে আচ্ছা এইখানে প্রবলেম আছে। শনির ধরুন সপ্তম স্থান দিয়ে গোচর হচ্ছে, বিবাহ স্থান দিয়ে। আচ্ছা, আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলবো, এই জায়গাগুলো আমার তোমার ব্যাপারে পছন্দ নয়, তুমি এগুলো চেঞ্জ করো। সে বললো, না আমি কেন চেঞ্জ করবো, আমি চেঞ্জ করবো না, সে ঢিট। তো এইখানে শনি বা রাহু বা কেতু, বা শনি বা কেতু, অ্যাকচুয়ালি রাহু নয়, রাহু তো এক্সট্রা মেটাল করানোর জন্য তৎপর। তো শনি বা কেতু কী করবে, আমাদেরকে এখানে এক্সপোজ করে দেবে। এরা এক্সপোজ করে দেয়। শনি আমাদের উইকনেসটাকে আমাদের চোখের সামনে নিয়ে আসে, এখানে তোমার লিমিটেশন। ঠিক আছে। আর কেতু কি করে, কেতু আমাদেরকে এই কারণগুলো দেয় যে যার জন্য আমরা ভাবি যে আচ্ছা এইগুলোর সাথে আমি মানাতে পারবো না, আমাকে ডিট্যাচ হয়ে যেতে হবে। তো সেই গোচরের জন্য হয়, কোনো একটি ছোট অন্তর্দশার জন্য হয়। তবে মহাদশা যদি সাপোর্ট করে দেয়, তাহলে কেউ আপনার কাছ থেকে সেটা কেড়ে নিতে পারবে না। অন্তর্দশার অত ক্ষমতা নেই। এবার দেখুন, মহাদশা রিলেশনশিপ সাপোর্ট করছে না, একটা ২-২.৫ বছরের অন্তর্দশায় ব্যাপারটা তৈরি হয়েছিল, পরের অন্তর্দশায় এসে ওই ব্যাপারটাকে পুরোপুরি রিজেক্ট করে দিতে পারে এবং ব্রেকআপ করিয়ে দিতে পারে। তো এটা দশা, অন্তর্দশা, মহাদশার খেলা এবং গোচরের খেলা। অনুভব, এই প্রবলেমগুলো দূর করার কোনো রেমেডি রয়েছে কি? অবশ্যই রয়েছে। যেরকম আমরা যদি চিটিংয়ের ব্যাপারটা বলি, তো যার যাই প্লেসমেন্ট থাক, সে কীভাবে নিজেকে চিটিং থেকে বাঁচাবে। রাহুর থেকে আমরা চিটিং দেখি। রাহুর তিথি হচ্ছে অষ্টমী তিথি। আপনি অষ্টমী তিথিতে উপোস করুন। অষ্টমী তিথিতে সানরাইজ থেকে সানসেট জল খেতে পারেন। উপোস যদি করে থাকেন, তাহলে আপনার জীবনে সমস্ত যে চিটিং রিলেটেড প্রবলেম, মানে আপনিও কাউকে চিট করবেন না, না কেউ আপনাকে চিট করবে। সেকেন্ড হচ্ছে যে আমাদের অনেক সময় প্রচুর লড়াই ঝগড়া হয়। মাঙ্গলিক অমাঙ্গলিকের বিয়ে হয়ে গেছে, বা মাঙ্গলিক মাঙ্গলিকের বিয়ে হয়েছে, বা কোনো প্লেসমেন্টের জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝগড়া হয়। একাদশীতে ফাস্ট করুন, একাদশীতে উপোস করুন। একাদশী হচ্ছে মঙ্গলের তিথি, তাই একাদশীতে যদি আপনি উপোস করেন সানরাইজ থেকে সানসেট, তাহলে আপনার কিন্তু জীবনে লড়াই ঝগড়া বা কোর্ট কেস, প্রতিবেশীর সাথে ঝামেলা, ভাইয়ের সাথে ঝামেলা, এই ব্যাপারগুলো কিন্তু চলে যাবে। সেকেন্ড হচ্ছে গিয়ে রাহু সপ্তমে একটা বিশাল বড় প্রবলেম। তবে সেই ক্ষেত্রে কিন্তু মা দুর্গার আরাধনা এবং সপ্তদশাক্ষরী দুর্গা মন্ত্র,
ওম হ্রিম শ্রীম ক্লিম দুর্গতি নাশিন্যে মহামায়ায় স্বাহা। এই যে 17 সিলেবল যে মন্ত্রটা দিলাম, এই মন্ত্রটা রোজ যদি 216 বার করে কেউ বিয়ের 1 বছর আগে থেকে করতে পারে, সে এরকম পার্টনারকে অ্যাট্রাক্ট করবে না যে চিট করবে। বোঝা গেল? আর যদি চিটার পার্টনারকে আপনি অ্যাট্রাক্ট করে থাকেন, তাহলেও এই মন্ত্রটা কাজ করবে এবং অষ্টমীতে ফাস্ট করা উচিত। কেতু সপ্তমে সবথেকে ডিফিকাল্ট পজিশন, এইটাকে রেমিডি করা ভীষণ কঠিন। এর জন্য একটা এঙ্গেজমেন্ট ভাঙাটা খুব ভালো, বা বিয়ে অবধি কথা হয়, বিয়ে ভাঙাটা খুব ভালো। আমি বলি যে সাপে বর হয়েছে। বাট যদি সেরকম না হয়ে থাকে, তাহলে কেতুর অধিপতি গ্রহ, অধিপতি দেবতা হচ্ছে গণেশ। তো যে কোনো গণেশের মন্ত্র, ওম গম গণপতায়ে নমঃ, খুব ভালো, রোজ 108 বার করে। শুক্রের প্রবলেম থাকলে শুক্র রিলেটেড যে দানগুলো মেনশন করেছি, ঘি, সাদা কাপড় বা নিজের কিছু জুয়েলারি, পারফিউমস ইত্যাদি যদি আপনি দান করেন, শুক্র পারফিউমস বা খুব সুন্দর মিষ্টি খাবার, ঘি, ইয়োগার্ট, এগুলো। এবার যদি আপনাকে বৃহস্পতি রিলেটেড প্রবলেম সলভ করতে হয়, তাহলে গুরুমন্ত্র, বেসিক একটা গুরুমন্ত্র বলে দিচ্ছি, ওম গুরাবে নামা। এটা আপনার মেমোরিও ঠিক করবে, আপনি পড়তে বসার আগেও এটা করতে পারেন, বা আপনি নিজের গুরুকে ঠিক করার জন্য করতে পারেন। বৃহস্পতি রিলেটেড জিনিসপত্র দান যদি আপনি করেন, কী কী দান করবেন? পড়ার বই, হলুদ রঙের খাবার, অর্থাৎ আপনি কলা দান করতে পারেন, ব্যানানাস, যে কোনো রকমের ডাল দান করতে পারেন ইত্যাদি। পূজারীকে দান করবেন বা মন্দিরে গিয়ে দান করবেন। তো এই ব্যাপারগুলো, এইগুলো হচ্ছে বেসিক রেমেডি, এবং এই রেমেডিগুলো খুব এক্সপেন্সিভ রেমেডির থেকেও বেশি এফেক্টিভ। তাছাড়া অনেক যে মহাবিদ্যা আছে, ললিতা ত্রিপুরা সুন্দরী বা বগলামুখী, এই মহাবিদ্যার মন্ত্র আমরা কিন্তু সময় বিশেষে দিয়ে থাকি। তোমার কাছ থেকে জানতে চাইবো একটা মানে ঘটনা আমার মাথায় আসছে, অনেক ক্ষেত্রে দেখেছি। ধরো অনেকে একটা সার্টেন টাইম অবধি মনে করেছেন বিয়ে টিয়ে করবেন না। এখন বয়স হয়তো তাদের মোটামুটি অনেকটাই বেশি হয়ে গেছে, বয়স বেড়ে যাচ্ছে, এখন ভাবছেন যে বিয়ে করব। কিন্তু এখন আর বিয়ের সিচুয়েশনটাই ক্রিয়েট হচ্ছে না। মানে যেন তারা বলে, মানে আমার চেনা জানা অনেকে আছে, তারা বলে যে আর মনে হয় বিয়ে হবে না। কিন্তু এরম কি হয়? মানে অ্যাস্ট্রোলজিক্যালি এটা কি সত্যি যে মানে একটা মানুষের বিয়ের যোগ চলে যেতে পারে? হ্যাঁ, এটা চলে যেতে পারে। বিয়ে করার ইচ্ছে কারুর কেন থাকবে না? ষষ্ঠ স্থান থেকে আমরা তপস্যা দেখে থাকি। কম্পিটিটিভ এক্সামও এক রকমের তপস্যা, এবং নর্মাল তপস্যাও এক রকমের তপস্যা। তো সেটা সব কিছু ষষ্ঠ স্থান থেকে, 6th হাউস থেকে দেখা হয়, 6 নম্বর ঘর থেকে। তো যদি আপনার লগ্নপতি বা পঞ্চমপতি, সপ্তমপতি 6 থাকে, যেগুলো ম্যারেজ বা রোম্যান্সকে বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে যে আপনি ইয়াং বয়সে মনে করবেন আমি সারা জীবন একা থাকবো। তো তারপরে যখন আপনার লগ্নপতি ম্যাচিওর করে যাবে, যেরকম ধরুন বুধ আপনার ষষ্ঠে আছে, বুধ লগ্নপতি, বুধের ম্যাচিউরিটি এজ হচ্ছে 30 বছর বয়সের পর। 30 বছর বয়সের পর বুধ ম্যাচিওর করার পর মনে হলো না, এবার তো মনে হচ্ছে আমি বিয়ে করতে চাই। এইবার আপনার মনে হচ্ছে, মানে আপনার যে ব্যারিয়ারটা আপনি নিজের মনে তৈরি করেছেন যে বিয়ে করবো না, সেই প্ল্যানেটটা তো ম্যাচিওর করে গেছে। তো এইবার তো বিয়ের প্ল্যানেটগুলো বলছে না ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। তো এবার তো বিয়ের টাইম আসছে না, তো বিয়ের সময় অনেক সময় পেরিয়ে যায়। ওই জন্য আমরা ইউরোপিয়ান কান্ট্রিজে কিন্তু এই প্রবলেমটা খুব কমন দেখতে পাই, যে বিয়ে হয়নি অথচ রিলেশনশিপে আছে, কিন্তু কোনো কিছু পার্মানেন্ট নয়। কিন্তু আমাদের ভারতীয় সোসাইটি গায়ের জোরে সমাজ আপনাকে টিকতেই দেবে না যদি আপনার 35 বছর হয়ে যায় এবং আপনার বিয়ে না হয়ে থাকে। সবাই বলবে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। তো এই সোশ্যাল প্রেশারটা একদিকে খারাপ না, সবার জন্য ভালো না। যাদের তাড়াতাড়ি বিয়ের যোগ, যাদের দেরিতে বিয়ের যোগ, তাদের জন্য অ্যাকচুয়ালি এই সোশ্যাল প্রেশারটা ভালো। শুক্র থেকে সপ্তম স্থানের যে অধিপতি, বা সেখানে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহটা আমাদের জীবনে কোনো পার্টনার আনবে। তারপরে অ্যানুয়াল বার্ষিক রাশিফলে দেখতে হবে যে বিয়ে আছে কি না, প্রপার টাইমিং, তারপরে ম্যারেজ। তো এই জন্য কোথাও একটা গিয়ে অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্টটা খুব সুন্দর, কারণ এখানে আমরা গায়ের জোরে বিয়েকে নিজের ওপর এনফোর্স করছি। তো এটা খারাপ কনসেপ্ট নয়, ভালোই কনসেপ্ট। তুমি যেমনটা বলছো যে বিয়ের সময়ের কথাটা, এটা বলতে আমার মানে নিজের লাইফেরই একটা কথা মনে পড়লো। আমাদের ফ্যামিলিতে মানে এই জ্যোতিষ চর্চা ব্যাপারটা খুব একটা কোনোদিনই ছিল না, কিন্তু আমাকে একজন বলেছিলেন যে তুই মোটামুটি 28 বছরের পর গিয়ে বিয়ে করিস, তাহলে বিয়েটা ভালো হবে। তো তখন খুব হেসেছিলাম। মানে তারপরে বিয়েটা কিন্তু আলটিমেটলি 28-এর পরে গিয়েই আমি করি, মানে ওটা কিন্তু কোনো প্ল্যানিং করে নয়, আলটিমেটলি সেটা হয়। এরম অনেকের কাছে আমি শুনেছি, অনেককে বলা হচ্ছে, অন্যান্য মেয়েদের ক্ষেত্রে, আমাদের বন্ধুবান্ধবদের ক্ষেত্রে, কারো বিয়ে 30 বছরের পর করলে ভালো হয়, কাউকে বলা হচ্ছে তোমার 34 বছরের পর বিয়ে করলে ভালো হবে। এটা কেন, মানে এটা কেন বলা হয়? এগুলো এক একটা প্ল্যানেটের ম্যাচুরিটি এজ থাকে। শনির ম্যাচুরিটি এজ 36। তো যদি আমি একটা উদাহরণ দিই, সপ্তম স্থান বিবাহ স্থান, এটা আমরা বুঝে গেছি। সপ্তম স্থানে শনি আছে বা সপ্তমে শনির দৃষ্টি আছে, তার মানে তো লেট ম্যারেজ। প্রথমে জ্যোতিষী যেটা প্রেডিক্ট করবে লেট ম্যারেজ।
তো এইবার সেই মানুষটার ন্যাচারালি দেখা যাচ্ছে শনির প্রভাবের জন্য লেট ম্যারেজ, সে বিয়ে করে নিয়েছে 24 বছরে, তাহলে তার সেই বিয়েটা নরক যন্ত্রণা হয়ে দাঁড়াবে। সেই প্ল্যানেটের ম্যাচুরিটিটা হওয়ার পরই তার বিয়ে করা উচিত, নাহলে কোনো না কোনো প্রবলেম যতদিন না ওই প্ল্যানেটটা ম্যাচিওর হচ্ছে ততদিন থাকবে। শনির ম্যাচুরিটি এজ 36, 36-এর পর বিয়ে করলে অসুবিধা নেই, কিন্তু অতদিন কে ওয়েট করবে? তার মানে যদি সেই মানুষটি 30-এ বিয়ে করে থাকে, যেটাও একটা দেরিতেই হচ্ছে বিয়েটা, প্রথম 6 বছর প্রবলেমস থাকবে। রাহুর ম্যাচুরিটি এজ 42, তাহলে 42 অবধি প্রবলেম থাকবে। কেতুর ম্যাচুরিটি 48, 48 অবধি প্রবলেম থাকবে। ওই জন্যই বলি যে কেতু সব থেকে ডিফিকাল্ট ব্যাপার এখানে। মঙ্গলের ম্যাচুরিটি এজ হচ্ছে 28, 28 বছর বয়সের মধ্যে আমাদের মধ্যে যে ব্যাচেলার যে ফায়ারটা থাকে, ওই ফায়ারটা নিভে যায়। তো 28 বছর বয়সের পর আমরা আর পারছি না, আর অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেছে, এবার আমি সেটেল ডাউন করতে চাই। তো আস্তে আস্তে ওই সেটেলিং এনার্জিটা আসে 28-এর পর। তো ওই জন্য যাদের মঙ্গল তীব্রভাবে স্ট্রং, প্রচণ্ড তারা অ্যাগ্রেসিভ, তাদের 28-এর পরই বিয়ে করা উচিত। এই জন্য উনি 28 সংখ্যাটা উল্লেখ করেছেন। এগুলো প্ল্যানেটের ম্যাচুরিটি এজ অনুযায়ী আসে। চন্দ্রের ম্যাচুরিটি এজ 24, শুক্রের ম্যাচুরিটি এজ 26, বৃহস্পতির ম্যাচুরিটি এজ 16 এবং সূর্যের ম্যাচুরিটি এজ হচ্ছে 21। প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ম্যাচুরিটি এজ রয়েছে। ম্যাচুরিটি এজ রয়েছে। মানে এগুলো কিন্তু এক একটা নতুন নতুন মানে কনসেপ্ট আমার কাছে, কেননা এই ধরনের কথাগুলো কিন্তু আমি খুব একটা শুনি না। অনেকে বলে না 42 বছর বয়সে ফরেনে যাবে, রাহু দ্বাদশে বসে আছে, তো প্রথম থেকে খুব স্ট্রাগল করছে, লগ্নপতি নিজ ভং পাচ্ছে বুধের দ্বারা, 32 বছর বয়সে তুমি খুব হাই স্ট্যাটাসে রাইজ করবে, একদম 32-এই খুব হাই স্ট্যাটাসে, এমন কিছু একটা হয়ে গেল, সে রাজা হয়ে গেল। তো এখানে আমরা খুব স্ন্যাপশট প্রেডিকশন দিতে পারি যে এই বয়সে তোমার ওটা হবে। ওই জন্য আমি প্রথমেই বলে দিই 24 থেকে 26-এর মধ্যে এটা হবে, 26 থেকে 28-এর মধ্যে এটা হবে, 28 থেকে, যেমন মঙ্গল যাদের অষ্টমে থাকে তাদের বড় টাকা ধারে পড়ার যোগ। তো আমি বলি যে 28 থেকে 30-এর মধ্যে কোনো বড় টাকা ধার নেবে না, এডুকেশন লোন, হোম লোন, কার লোন নেবে না, নিলে ওটা ফলপ্রসূ হবে না। 30 থেকে নাও। তো ওই জন্য বলি যে 28 থেকে 30 ওই সময়টা গাড়ি টাড়ি চালানো তো সাবধান, এটসেট্রা এটসেট্রা। আমরা এখনকার দিনে বিশেষ করে দেখো বিয়ের বাইরে কিন্তু অনেকেরই বিয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, অনেকেই কিন্তু লিভ ইনে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কমিটমেন্ট ফোবিয়া, হ্যাঁ, এই ওয়ার্ডটা কিন্তু এখন খুব কমন। হ্যাঁ, এটা কেন হয়? এটা দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে রাহুর জন্য, তাহলে বিয়ের আগেই বিয়ের মতো লিভ ইন সম্পর্ক, এটা রাহুর জন্য হয়। অর্থাৎ রাহু যদি নবাংশে সপ্তম স্থানকে প্রভাবিত করে, রাহুর 3টে দৃষ্টি, একটি হচ্ছে 2টো দৃষ্টি টেকনিক্যালি, পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। অর্থাৎ রাহু যদি নবাংশে তৃতীয়, সপ্তম বা একাদশে বসে থাকে, সপ্তম স্থানকে দৃষ্টি দেয়, তাহলে বিয়ের আগে বিয়ের মতো সম্পর্ক তৈরি হতে পারে, যেটা লিভ ইন রিলেশনশিপ। এটা রাশি চার্টেও হতে পারে, আবার বিবাহের যে চার্ট, নবাংশ চার্ট সেটাকে বলে, সেখানেও হতে পারে। এবং এটি হয় কোনো একটি প্ল্যানেট বকরি হওয়ার জন্য। যদি সপ্তমপতি বকরি হয় বা শুক্র বৃহস্পতি বকরি হয়, তাহলে একটি মানুষ ফাইনাল কমিটমেন্ট দেওয়ার আগে অনেকটা বেশি ভেবে নিতে চান, সময় নেন, অনেক বেশি সময় নেন। বকরি মানে কোনো প্ল্যানেটই উল্টো দিকে ঘোরে না, বাট পৃথিবী সাপেক্ষে তার মোশনটা এরকম মনে হয়, ঠিক যেরকম আপনি যদি একটি চলন্ত গাড়ির চাকা দেখে থাকেন, হঠাৎ করে মনে হয় না চাকাটা উল্টো দিকে ঘুরছে, যেই চাকাটা আপনার সামনে আসছে, দূর থেকে মনে হচ্ছিল না, যেই আপনার সামনে আসছে মনে হচ্ছে যেন ওর উল্টো দিকে ঘুরছে। ঠিক তেমনই কোনো গ্রহ যদি পৃথিবীর খুব কাছে চলে আসে কক্ষপথে, তখন সেই প্ল্যানেটটিকে আপেক্ষিকভাবে বকরি লাগে, সেটি হচ্ছে বকরি। বকরি মানে পেছন দিকে তাকানো, মানে যাদের বুধ বকরি, মার্কারি রেট্রোগেট বিদেশে একটা খুব ট্রেন্ডিং টপিক সবসময়, অনেক সময় শুনি। তো মার্কারি রেট্রোগেট মানে হচ্ছে বুধ রেট্রোগেট, মানে বুধ বকরি মানে কমিউনিকেশন মিস্টেক, ভুল ইমেল পাঠিয়ে দিলেন, ইমেলে কাউকে সিসিতে রাখলেন না, অ্যাটাচমেন্ট, ইমেলে ফাইল অ্যাটাচমেন্টটা রাখতে ভুলে গেলেন। শুক্র বকরি মানে এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ড আপনাকে মেসেজ করছে, আপনি ভাবছেন এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডের কথা, সে ফিরে আসছে। তো যারা রিলেশনশিপে নেই তাদের ক্ষেত্রে হঠাৎ করে শুক্র বকরি থাকার সময়, এখন শুক্র বকরি চলছে, তারা ফিরে আসতে পারে, বাট সেটা তো টক্সিসিটি বাড়াতে পারে। আবার যাদের খুব ভালো সম্পর্ক, সামান্য একটু কারণের জন্য সম্পর্কটা ভেঙে গেছিল, এই বকরি শুক্র কিন্তু তাদের সম্পর্ক জোড়া লাগিয়ে দিতে পারে। ঠিক সেই রকমই শনি যখন বকরি হয়, শনি হচ্ছে কর্মফলদাতা শনি, তখন অনেক পলিটিশিয়ানরা জেলে যান, তাদের কর্মফল ভোগ করেন। আবার যারা জীবনে রেকগনিশন পাননি, তারা রেকগনিশন পান, অস্কার পান, অ্যাওয়ার্ড পান। তো এইভাবে আপনাদের যাদের বৃহস্পতি হঠাৎ বকরি হয়ে গেল, আগের বাচ্চাটা মিসক্যারেজ হয়েছিল, বৃহস্পতি সন্তান দিয়ে দিতে পারেন, প্রেগনেন্সিটা করিয়ে দিতে পারেন। তো বকরিভাবে আমাদের হেল্পও করে, আবার ভোগায়ও। খারাপ কর্ম থাকলে ভোগাবে, ভালো কর্ম থাকলে হেল্প করবে।